ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি আলোচনাকালে আমরা ভারতবর্ষে যে বহু বিদেশি বণিক গোষ্ঠী ব্যবসা বাণিজ্য করতে এলো, কালক্রমে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একক শক্তিতে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে করতে একদা পোহালে সরবরি বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ডরূপে। ইংরেজরা এদেশের শাসক শ্রেণীতে পরিণত হল। সেই ঔপনিবেশিক আধিপত্যের যে প্রকৃতি, সেই প্রকৃতি নিয়ে আমরা ইতিমধ্যে রাজনীতি এবং অর্থনীতি এগুলির ওপরে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হলো আমাদের ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যে বৌদ্ধিক মননশীল জগৎ, তার উপরে আলোচনা। আমরা জানি ইংরেজরা এদেশে শাসক শ্রেণীতে পরিণত হওয়ার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুধু বণিকরাই, আমলারাই ভারতবর্ষে এসেছিল তা নয়, তাদের সাথে বেশ কিছু খ্যাতনামা পণ্ডিত সমাজ, তাদেরও আগমন ঘটেছিল এই ভারতবর্ষে। ব্রিটিশ সাম্রাজ্য এবং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা পর্বকে বৈধতা দেওয়ার জন্যে বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে ইতিহাসের যে আলোচনা, সমালোচনা, বিতর্ক লক্ষ্য করা যায়, তার মধ্যে তিনটি দৃষ্টিভঙ্গি সুপরিচিত। একটি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, অন্যটি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, আর তৃতীয় দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। তো ভারতবর্ষের এই ইংরেজ সূচনা লগ্নে যে ইংরেজরা সারা পৃথিবীতে উপনিবেশ তৈরি করেছে, ভারতবর্ষেও তাদের আগমন হয়েছে এবং তাদের সূচনা পর্বকে মূলত বৈধতা দেওয়ার জন্যে ব্রিটিশ পাঠক শ্রেণীকে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে সমসাময়িক একদল ঐতিহাসিক ভারতের ইতিহাসকে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছেন। তাদের লক্ষ্য ছিল মূলত ভারতবর্ষ তথা প্রাচ্যের যে শিক্ষা, সংস্কৃতি, সেগুলো যথেষ্ট নয়, নিকৃষ্ট, অসভ্য, এবং এই জায়গা থেকে ইংরেজরা সেই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করার এক মহান দায়িত্ব নিয়েছে এবং ইংরেজ শাসনে নিকৃষ্ট অসভ্য জাতি পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্যের মধ্যে দিয়ে এক উন্নত সভ্যতায় উড্ডীন হতে পারে, এই ভাবনা চিন্তা থেকেই একদল ঐতিহাসিক ভারতের ইতিহাস নিয়ে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছেন। তাদের মধ্যে আমরা যে দুজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, তাদের মধ্যে একজন হলেন জেমস মিল, অন্যজন ব্যারিংটন মেকলে। জেমস মিল
মূলত স্কটল্যান্ডের বাসিন্দা, তিনি কখনো ভারতবর্ষে আসেননি। জেরেমি বেনথামের যে উপযোগবাদ, তার দ্বারা আকৃষ্ট হয়ে জেমস মিল তার দর্শনের প্রতি প্রভাবিত হন এবং পরবর্তীকালে তার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যের বিষয়ে গভীর পাণ্ডিত্য, সে কথা অস্বীকার করা যায় না। যেটা বলছিলাম, তিনি কখনো ভারতবর্ষে আসেননি। লন্ডনে থাকাকালীন তিনি ভারতবর্ষের ওই ঊনবিংশ শতাব্দীর এবং তার আগের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। 1806 থেকে শুরু করেছিলেন ইংরেজদের যে সূচনা পর্ব, তার পর থেকেই 3 খণ্ডে তিনি যে বইটি লিখলেন, 1817 সালে যার প্রকাশনা, সেই বইটির নাম হলো দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যে গ্রন্থকে ব্যারিংটন মেকলে বলছেন মহাগ্রন্থ, এবং সেইখানে তিনি মন্তব্য করেছেন, সারা জীবন ভারতবর্ষে বসবাসকারী একজন মানুষ যেভাবে ভারতের ইতিহাস লিখবে, জ্ঞান চর্চা করবে, লন্ডনের একটি ছোট্ট ঘরে বসে একজন ব্যক্তি তার চেয়ে অধিক জ্ঞান অর্জন করতে পারবে। এই যে দৃষ্টিভঙ্গি, আমরা যদি আরেকজন দার্শনিকের কথা আলোচনা করি, তিনি হলেন কার্ল মার্কস। তিনিও ভারতবর্ষে আসেননি। তিনি ভারতবর্ষে না এসে এই যে ঔপনিবেশিক সাম্রাজ্য, সেই ঔপনিবেশিক সাম্রাজ্য এবং সেই শাসক দলের বিরুদ্ধে জনগণের অধিকার, জনগণের আন্দোলন সম্পর্কে যে ইতিবাচক বর্ণনা দিয়েছিলেন, সেইখানে কোনো সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি ছিল না, ছিল মানুষের অধিকার। কিন্তু জেমস মিল তিনিও ভারতবর্ষে আসেননি। তিনি মূলত সাম্রাজ্যবাদী শক্তির গুণগান করেছেন তার সেই মহাগ্রন্থে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ভারতের যে অতীত ইতিহাস, সেখানে কোনো সভ্যতার বালাই ছিল না, সংস্কৃতি ছিল না, তারা একটা জাতিতেও পরিণত হয়নি, বহু জাতির দ্বারা ভারতবর্ষ সংগঠিত, এবং তারা কালক্রমে ইংরেজদের সংস্পর্শে আসলে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে সেই সভ্যতা কালের নিয়মে এক উন্নত সভ্যতায় পরিণত হবে। এবং ভারতবর্ষের এই যে বর্তমান করুণ অবস্থা, সেই করুণ অবস্থার ভিত্তি হল অতীতের ধারাবাহিক ইতিহাস এবং তাদের সেই সমাজ কাঠামো। অতীতের পরিণতি আজকের ভারতবর্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে জেমস মিলের যে মহা গ্রন্থ হিসেবে মেকলে মনে করেছেন, আমরা নিশ্চিতভাবেই তার সমালোচনা করি। তিনি ভারতবর্ষের ইতিহাসকে যুগ বিভাজনের দিক থেকে যে দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন, কি করেছেন দৃষ্টিভঙ্গি, তার কি ছিল তার দৃষ্টিভঙ্গি? তিনি ভারত ইতিহাসকে 3টে ভাগে ভাগ করলেন: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। কতটা অবৈজ্ঞানিক, কতটা অযৌক্তিক এবং কতটা বিভেদমূলক সময়কালের বিভাজনের মধ্যে দিয়ে মিলের যে অন্তর মানসিকতা, তার পরিচয় আমরা পাই। ইতিহাসের এই বিভাজন, ইতিহাসের লক্ষ্য, উদ্দেশ্য, সংজ্ঞা কোথাও পাওয়া যায় না। কোথায় পেলেন জেমস মিল? মূলত সাম্রাজ্যবাদী শক্তির গুণগান করাই ছিল তার মূল বিষয়।
লক্ষণীয়। প্রাচীন যুগে যখন হিন্দুরা বসবাস করত, শুধু সেই সময় হিন্দুরাই বসবাস করত তা নয়, হিন্দুদের বাইরেও অনেক ধর্মের মানুষ বসবাস করত সেই প্রাচীন যুগে। মধ্যযুগকে বলা হলো মুসলিম যুগ। মুসলিম শাসকদের আধিপত্য থাকলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বাস করত সেই সময় হিন্দু সম্প্রদায়ে। তৃতীয় ভাগ বললেন ব্রিটিশ যুগ। অথচ ব্রিটিশ যুগ হলেও, তাদের আধিপত্য থাকলেও, ক্ষমতা থাকলেও শাসিত শ্রেণী হিন্দু মুসলমান উভয়। এটা গেল পরিসংখ্যানগত মতপার্থক্য, বিভেদ নীতি, লক্ষণীয় বিষয়। প্রথম যুগটাকে বলছে হিন্দু যুগ, দ্বিতীয়টাকে মুসলিম যুগ, আর তৃতীয় ভাগটাকে খ্রিস্টান যুগ না বলে বলা হলো ব্রিটিশ যুগ। ভাই, এই যে জাতিবিদ্বেষ, ধর্মবিদ্বেষ, এই যুগ বিভাজনের মধ্যে দিয়ে আমরা জেমস মিলের যে দর্শন মানব সভ্যতার বিকাশকে ত্বরান্বিত করতে পারে না, সেই ধরনের দর্শন আমরা পেলাম ভারতের এই ইতিহাসের যুগ বিভাজনের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, ইংরেজদের আগমনকালে আমরা বেশ কিছু উদারপন্থী মানুষের পরিচয় পাই। তাদের মধ্যে অন্যতম ছিলেন স্যার উইলিয়াম জোন্স, যার নেতৃত্বে 1784-তে গড়ে উঠেছিল এশিয়াটিক সোসাইটি। সেই উইলিয়াম জোন্স ছিলেন মূলত প্রাচ্যবাদী, এবং ভারতের যে পৌরাণিক কাহিনী তার মধ্যে দিয়ে ইতিহাস তৈরি করা যায়, ভারতের সেই অমূল্য গ্রন্থগুলি অনুবাদের মধ্যে দিয়ে পাশ্চাত্যের সাহিত্যের উন্নতি করা যায়, এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছিলেন জেমস মিল। তিনি বলেছিলেন উইলিয়াম জোন্স একজন রক্ষণশীল, সেই রক্ষণশীলতার জায়গা থেকেই তিনি তার মন্তব্য করেছেন অতীতের বিষয় বর্তমান বা ভবিষ্যতে কোনো মূল্য নেই, মূল্যহীন। এইভাবে জেমস মিলের ভারতীয় ইতিহাসের ওপরে যে চর্চা এবং তার বই দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, যার মূল প্রতিপাদ্য বিষয় ইংরেজরা শ্রেষ্ঠ জাতি আর ভারতীয়রা অসভ্য এবং নিকৃষ্ট, আর এদেরকে উন্নতি করার দায়িত্ব ইংরেজ সরকারের। সুতরাং ভারতের দাবি দাওয়া স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গা নেই, কোনো অধিকার নেই চাওয়া। ব্রিটিশ সরকার দেশে অনন্তকাল শাসন করবে। যাই হোক, আমরা আর একজনের কথা বলতে পারি, যাকে আমরা ইতিহাসে মাঝে মাঝে পেয়েছি, সেই উইলিয়াম বেন্টিংকের আইনসভার সচিব উইলিয়াম ব্যারিংটন মেকলে, চার্লস ব্যারিংটন মেকলে। তিনি ভারতবর্ষে এসেছিলেন, 4 বছর ছিলেন, এবং আইনের জায়গায় তার গভীরতা, তার পাণ্ডিত্যকে অস্বীকার করা যায় না। কি দেওয়ানি আইন, কি ফৌজদারি আইন, সেই আইন প্রণয়নের ক্ষেত্রে তার একটা ভূমিকা অবশ্যই ছিল। কিন্তু তিনিও ছিলেন ওই সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে ইতিহাস চর্চা গবেষণার একজন প্রেমিক, যার ফলে তিনি জেমস মিলের বইটিকে মহাগ্রন্থ হিসেবে বক্ত করেছিলেন। যাই হোক, এই মেকলে, যাকে আমরা পাই তার বিখ্যাত মেকলে মিনিটের মধ্যে,
উইলিয়াম বেন্টিং তার শাসনকালে আমরা দেখেছি শুরু হয়ে গেছে বাংলার নবজাগরণ। নবজাগরণের যারা প্রধান পুরোহিত তাদের সাথে উইলিয়াম বেন্টিংকের আলাপ আলোচনা যথেষ্ট সুমধুর ছিল। তারই একজন আইন সচিব। তার মতে পাশ্চাত্যের শিক্ষা ভাবনা চিন্তাধারার কাছে ভারতবর্ষের শিক্ষা ভাবনা চিন্তাধারা বিশাল পার্থক্য। পাশ্চাত্যের একটা ভালো গ্রন্থাগারের তাক, সেই তাকে যে জ্ঞান আছে, যে জ্ঞান ভাণ্ডার, তা সমগ্র ভারতবর্ষ বা আরবের বিভিন্ন তাকের জ্ঞান ভাণ্ডারের সমকক্ষ। ফলে এই যে উন্নাসিকতা, এই যে দাম্ভিকতা, অহমিকা, যে অহমিকার মধ্যে দিয়ে তার দৃষ্টিভঙ্গি চালিত হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা করতে গিয়ে তার বিখ্যাত বই দুটো, লেজ অফ রোম আর দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড ফ্রম দ্য অ্যাক্সেশন অফ জেমস টু, এই দুই গ্রন্থের রচয়িতা মেকলে তার জ্ঞানের গভীরতা নিয়ে আমাদের ভাবার কোনো অবকাশ নেই। পাণ্ডিত্য, বিভিন্ন ভাষায় দক্ষ সেই মেকলে ভারতবর্ষে এসছেন এবং ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা অনবদ্য। যদিও তার দৃষ্টিভঙ্গির মধ্যে সার্বজনীনতা আমরা লক্ষ্য করিনি। তিনি কি বলতে যে ভারতীয় ভাষা, এই ভাষা দিয়ে পৃথিবীকে জানা যাবে না, আন্তর্জাতিক স্তরে পৌঁছানো যাবে না, বরং কিছুদিন মাতৃভাষার মধ্যে দিয়ে পড়াশোনা করার পর ষষ্ঠ বর্ষ থেকে শিক্ষার্থীকে ইংরেজি ভাষার মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং পরবর্তীকালে তারাই পাশ্চাত্য শিক্ষায় ভারতবর্ষকে আলোকিত করবে। সেই শ্রেণী যারা রক্তে বর্ণে ভারতীয় কিন্তু রুচি মত নীতি নৈতিকতায় সম্পূর্ণভাবে ইংরেজ। এবং তারপরেই আসবে নবজাগরণ। তিনি চেয়েছিলেন সমাজে সকলের শিক্ষার প্রয়োজন নেই, সার্বজনীন শিক্ষার জায়গায় তিনি মূলত যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর পক্ষপাতী তিনি ছিলেন। তিনি ভেবেছিলেন, তিনি বলেছিলেন যে এই শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার পর জল যেমন উঁচু থেকে নিচেই নামে চুঁইয়ে চুঁইয়ে, ঠিক সেই রকম উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের শিক্ষা সাধারণ মানুষের মধ্যে, মধ্যবিত্তের মধ্যে নিম্নবিত্তের মধ্যে চুঁইয়ে চুঁইয়ে পড়ে তারাও শিক্ষার আলোয় আলোকিত হয়ে যাবে। এই যে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, যার মধ্যে ছিল না কোনো সার্বজনীন শিক্ষার কথা। যাই হোক, আমাদের মূল বিষয় যে দুজন ইতিহাসবিদ, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী জেমস মিল এবং ব্যারিংটন মেকলের কথা আলোচনা করলাম। তাদের আলোচনার পরিসর ছিল সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আলোকিত। ফলে সেই আলো সার্বিকভাবে সাধারণভাবে কোনো দেশের বিকাশের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে পারে না। তাদের মূল বিষয় ছিল সাম্রাজ্যবাদের পক্ষে কথা বলে যে সমস্ত সাম্রাজ্যবাদী দেশ
সেই সমস্ত দেশের মানুষকে তাত্ত্বিক আলোচনার মধ্যে দিয়ে খুশি করা, ঔপনিবেশিক রাষ্ট্রগুলির দুর্দশা, সাধারণ মানুষের যন্ত্রণা অনুভূতি দ্বারা তারা কখনো তাদের মধ্যে প্রবেশ করতে পারেনি। তারা মূলত ছিল উচ্চবাদী এবং রক্ষণশীল। সুতরাং কালের নিয়মে যারা একদা জ্ঞান গরিমায় শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, তারা পরবর্তীকালে জাতীয়তাবাদী যে সমস্ত ইতিহাসবিদ, তাদের সমালোচনায় প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।